তার মানে তুমি কি বলতে চাইছো? তোমার ওই মরা গাইয়া বোনের অপয়া ফালতু মেয়েটা এখন থেকে এখানে এসে থাকবে? প্রায় চিৎকার করে উঠল সীমা। বউয়ের এই রণচণ্ডী রূপটাকে সবসময় খুব ভয় পায় তপেন। যথারীতি ও তাই বেশ নার্ভাস হয়ে পড়ল। একটু হাত কচলে বলল, দেখো সীমা, আমরা ছাড়া পিউয়ের আর কি আছে বলো? তাছাড়া তুমি বুলির কথাটাও ভাবো। দিন দিন মেয়েটা কেমন খিটখিটে হয়ে যাচ্ছে, সব সময় সব কিছুতে ঝামেলা করে। আর ডাক্তার যে কথা বলেছিলেন সে কথা সত্যি হলে পিউ এলে তো ওর পক্ষেও ভালো হবে সেটা। এই, তুমি চুপ করো। আমি সাফ বলে দিচ্ছি, ওই মেয়েকে আমি আমার সংসারে কিছুতেই জায়গা দেব না। এমনিতেই অপয়া ধিঙ্কি মেয়ে একটা, বাপ মাকে খেয়ে বসে আছে, আর তার মধ্যে গেও আর ফালতু। আমার বুলির সাথে ও থাকলে আমার মেয়ের প্রতি কুপ্রভাব পড়বে। গ্রামের স্কুলে পড়া একটা আনস্মার্ট মেয়ে, না পারে ইংরেজিতে কথা বলতে, না জানে কম্পিউটার, না জানে ভালো আদব কায়দা। রাত দিন এরকম একজনের সাথে থাকলে আমাদের বুলিও তো ওরকমই হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না, তুমি ওর জন্য অন্য কিছু ব্যবস্থা করবে ব্যাস। দপদপ করে ভারী পা ফেলে চলে গেল সীমা। সোফার উপরে ঝুম দিয়ে বসে রইল তপেন। মনে পড়ে যাচ্ছে অনেক পুরনো কথা। রূপা তপেনের দূর সম্পর্কের পিস্তুত বোন। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে তপেনদের বাড়িতে থাকতে এসেছিল ও। তিন কুলে আর কেউ ছিল না ওর আর। তপেনের থেকে 2 বছরের ছোট ছিল রূপা। তপেন তখনও 15 আর রূপা 13। আসার অল্প দিনের মধ্যেই খুব দাদার ন্যাওটা হয়ে গেছিল ও। তপেনও ভারী ভালোবাসত রূপাকে। একসাথেই বড় হয়ে উঠছিল ওরা। দেখতে দেখতে এক সময় বিবাহযোগ্যা হয়ে উঠল সে। পাত্র নিজেই পছন্দ করেছিল। তপেনের মা ছেলের বাড়িকে বলেছিলেন, আমাদের তো খুব বেশি সামর্থ্য নেই, তাই বেশি খরচ করতে পারবো না। সাথে সাথে সেদিন প্রতিবাদ করে উঠেছিল রূপা, তোমরা খরচ করবে কেন? আমায় লেখাপড়া শিখিয়েছ, এবার সব দায়িত্ব আমার নিজের। আমি তো চাকরি করি। নিজের যোগ্যতাতেই ছোটোখাটো একটা চাকরি জোগাড় করেছিল রূপা। নিজের বিয়ে যতটুকু প্রয়োজন সব করেছিল নিজেই, কারোর থেকে একটা টাকাও নেয়নি। তপেনের মনে পড়ে প্রায়ই মা বলতেন, রূপা সাক্ষাৎ লক্ষ্মী, ওর মধ্যে খুব ভালো শিক্ষা আর সংস্কার আছে। ও যে বাড়িতে যাবে সেখানেই আলো করে রাখবে। সত্যি হয়েও ছিল তাই। বিয়ের পরে ওর বরের ব্যবসায় খুব উন্নতি হয়েছিল, বেশ পয়সার মুখ দেখেছিল ওরা। কিন্তু হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল। বিয়ের বছর চারেকের মাথায় রূপার কোলে এলো পিউ, আর মেয়ের জন্মের 1 বছরের মধ্যেই মারা গেল রূপার স্বামী রতন একটা পথ দুর্ঘটনায়। তারপর থেকে মেয়েকে নিয়ে একাই লড়ছিল রূপা। কিন্তু কয়েক মাস আগে মেয়ের 12 বছরের জন্মদিনের ঠিক আগের দিন রূপার হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে নিতেই সব শেষ। তারপর থেকেই অনেকে বলতে শুরু করেছে এই পিউই নাকি অপয়া। জন্মে 1 বছরের মাথায় বাপকে খেলো, আর 12 বছরের জন্মদিনের আগের দিন মাকে। আসলে রূপারা থাকে এক মফস্বল এলাকায়। সেখানকার মানুষজনদের চিন্তাভাবনা ঠিক কলকাতা বা অন্য কোনো বড় শহরের লোকেদের মতো নয়। তাই এমন ধরনের কথাবার্তার সম্মুখীন বেশি হতে হচ্ছে পিউকে। মেয়েটা ভেঙে যাচ্ছে ভিতরে ভিতরে। ওইটুকু মেয়ে, ও কি এসব সইতে পারে? পিউয়ের এখন গোটা পৃথিবীতে আপনজন বলতে একমাত্র তপেন, আর তেমন কেউই নেই। এই অবস্থায় কি করে পিউকে ফেলে দেয় ও? মেয়েটা যে বারবার বলছে, মামু আমি তোমার কাছে যাব। কিন্তু সীমা তো পিউকে মেনে নিতে একেবারে রাজি নয়। কি যে করে তপেন। একটা দীর্ঘশ্বাস বেরোলো ওর বুক ঠেলে। দেখা যাক কি হয়। আপাতত তো এসে থাকুক মেয়েটা, পরে না হয় ভেবেচিন্তে কিছু একটা ব্যবস্থা করা যাবে। পিউ দিদি সত্যি সত্যি চলে যাবে বাবাই? বুলি এসে জিজ্ঞাসা করলো তপেনকে। হুম। কেন বাবাই? প্লিজ ওকে রেখে দাও না, আমার ওকে খুব ভালো লাগে। বুলির চোখটা ছলছলে। মেয়ের মুখের দিকে তাকালো তপেন। নিজের মেয়েকেই আজকাল কেমন যেন অচেনা লাগে ওর। মাত্র 6 মাসে এত বদল তো ভাবাই যায় না। অথচ এই বুলিকে নিয়েই তো জেরবার থাকতো ওরা।
কাউকে সহ্য করতে পারতো না বুলি, কারোর কথা শুনতো না। স্কুলে গিয়ে রোজ কোনো না কোনো ঝামেলা করতো, ক্লাসমেটদের মারতো, তাদের টিফিন কেড়ে নিত, বই ছিঁড়ে দিত। কতবার যে টিচাররা ডেকে পাঠিয়েছে তপেন আর সীমাকে, ওয়ার্নিংও দিয়েছিল গত বছর। আপনাদের মেয়েকে চেঞ্জ করতে না পারলে কিন্তু ওকে টিসি দিতে বাধ্য হব আমরা। এই রকম মেয়েকে আমাদের স্কুলে অ্যালাউ করা সম্ভব না। এই কথা শোনার পরই 9 বছরের মেয়েটাকে নিয়ে গেছিল ওরা চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে। সব দেখে শুনে তিনি বলেছিলেন, আজকাল ওয়ার্কিং প্যারেন্টসদের একমাত্র বাচ্চাদের অনেকের ক্ষেত্রেই এমনটা হয়। ওদের মধ্যে একটা অদ্ভুত লোনলিনেস কাজ করে। ওরা তার থেকেই সেলফিশ হয়ে যায়। কারোর সাথে কোনো কিছু শেয়ার করা, কারোর সাথে অ্যাডজাস্ট করা, এগুলো ওরা পারে না। বুলির ক্ষেত্রেও সেই ধরনের সমস্যা হচ্ছে। আপনারা ওকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন। ওর এখন দরকার কোনো সঙ্গী যার সাথে ও নিজের ফিলিংস শেয়ার করতে পারবে। কিন্তু বললে কি আর হয়, তপেন আর সীমা দুজনেই বেসরকারি অফিসে চাকরি করে। দিনের সিংহভাগ সময় বাইরেই কাটে ওদের। দুজনের কারোরই মাইনে খুব বেশি নয়, কিন্তু খরচের তো শেষ নেই। বুলির দামি স্কুল, প্রাইভেট টিচার, কম্পিউটার ক্লাস, নাচের ক্লাস, বাড়ি ভাড়া, ভালো খাওয়া দাওয়া। দুজনে রোজগার না করলে সব সামলানো তো অসম্ভব হয়ে যাবে। ও বাবাই, বলো না, পিউ দিদি এখানেই থাকবে তো? বুলি আবার প্রশ্ন করছে। তুমি গিয়ে শুয়ে পড়ো মা, আমি দেখছি। চলে গেল বুলি। আসলে গত 6 মাস পিউ ছিল এখানে। এই 6 মাস সীমা উঠতে বসতে গঞ্জনা দিয়ে গেছে বাপ মা মরা মেয়েটাকে। তপেনকেও গালিগালাজ করে গেছে অহরহ। আর সত্যিই পারা যাচ্ছিল না। অনেক চেষ্টা চরিত্র করে অবশেষে মেয়েটার একটা ব্যবস্থা করেছে তপেন। আগামীকাল ওকে রেখে আসা হবে একটা হোমে। এই হোমে মূলত অনাথ ছেলেমেয়েরাই থাকে। সীমা এখনো ভেবে দেখো, এভাবে পিউকে পাঠানোটা কি ঠিক হচ্ছে? বুলিও চাইছে না পিউ চলে যাক। দেখতেই তো পাচ্ছ। তাছাড়া গত 6 মাসে পিউয়ের সংস্পর্শে এসে বুলির যে একটা অস্বাভাবিক পরিবর্তন হয়েছে সেটা কি তুমি বোঝোনি? গলা নামিয়ে কথাগুলো বলল তপেন। কি কি বললে? ওই মেয়েটার সংস্পর্শে কিনা ভালো হবে আমার মেয়ের? কি গুণ আছে ওর মধ্যে? কিচ্ছু তো জানে না, একটা গাইয়া টাইপের ফালতু মেয়ে। না জানে নাচ গান, আর না জানে কম্পিউটার বা অন্য ভালো কিছু। পড়াশোনাও তো করতো একটা পাতি বাংলা মিডিয়াম স্কুলে। এরকম ফালতু মেয়ের সংস্পর্শে থাকলে আমার মেয়েটা নষ্ট হয়ে যাবে, এ কথা আর কতবার বলতে হবে তোমায়? কোনো হাবিজাবি যুক্তি দিয়ে তুমি ওকে এখানে কিছুতেই রেখে দিতে পারবে না। ভিখিরি একটা। তাও যদি বাপ মায়ের রেখে যাওয়া কিছু পয়সা করি থাকতো। কিচ্ছুটি তো নেই। ওকে কিনা এখন 4 বেলা খাইয়ে পরিয়ে পুষতে হবে। চিৎকার করে উঠল সীমা। তুমি ভুলে যাচ্ছ সীমা, পিউয়ের মায়ের টাকা আজ থাকতো, থাকেনি সেটা আমাদের জন্য। আমার মায়ের ক্যান্সার যখন ধরা পড়ল তখন রূপা ছুটে এসেছিল চিকিৎসা করাতে। সে সময় আমার চাকরি ছিল না। তুমি কোনো মতে সংসার সামলাছ একার রোজগারে। সব শুনে রূপা বলেছিল, মামি আমার কাছে আমার মায়ের থেকে আলাদা নয়। তাই তোরা এখন চিকিৎসার খরচ দিতে না পারলে আমিই দেবো সাধ্যমতো। আমি বারণ করেছিলাম, বলেছিলাম তুই বিধবা, এখন চাকরিও করিস না, যা আছে জমানো টাকা তা নিজের মেয়েকে মানুষ করার জন্য তুলে রাখ। আমার মায়ের কপালে যা আছে তাই হবে। কিন্তু সেদিন শোনেনি রূপা, নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল সে। সব কি ভুলে গেছো নাকি? আর নাকি এটাও দেখতে পাচ্ছ না যে আমাদের সেই জেদি একগুঁয়ে বুলি পিউয়ের সাথে মিশে কতটা শান্ত হয়ে গেছে আগের থেকে? এবার একটু শর্ট চলারও তপেন। শোনো, বেশি বাড়াবাড়ি করবে না তুমি। তোমার মায়ের চিকিৎসার জন্যই হোক বা যে কারণেই হোক, মোট কথা রূপা তার মেয়ের জন্য কিছু রেখে যেতে পারেনি। আর তাই ওই ভিখিরির মেয়েকে আমি বুঝতে পারবো না। আর রইল বাকি আমার মেয়ের কথা, ও বড় হচ্ছে তাই আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। তাছাড়া সাইকিয়াট্রিস্টের চিকিৎসাতেও কাজ দিয়েছে নিশ্চয়ই। এখানে তোমার ঘরে ভাগ্নির কোনো হাতযশ নেই বুঝলে। তাই এসব বোকা বোকা কথা বলে ওকে এখানে রেখে দিতে কোনো মতেই তুমি পারবে না।
বাজখাই গলায় কথাগুলো বলে উঠল সীমা। তপেন আবার কুঁকড়ে গেল। না, মেয়েটা চলে যাওয়াই ভালো। এত গঞ্জনা নিয়ে বেঁচে থাকার কথা তো ওর সত্যিই নয়। দুরু দুরু বুকে অপেক্ষা করছে তপেন আর সীমা। আজ আবার একটা প্যারেন্টস টিচার মিটিং বুলির স্কুলে। প্রতিবার এই মিটিংগুলোতে যাচ্ছে তাই ভাবে নাস্তানুবুদ হতে হয় ওদেরকে। বুলির বিরুদ্ধে সব সময়ই টিচারদের হাজার অভিযোগ। আজও নিশ্চয়ই তাই হবে। বুলবুলি মিত্র। বুলির নাম ডাকতেই টিচারের রুমের দিকে উঠে গেল তপেন আর সীমা। আসুন আসুন, হাসি মুখে ওদের দিকে তাকালেন বুলির ক্লাস টিচার মিসেস আলপনা রক্ষিত। এক্সেলেন্ট মিস্টার অ্যান্ড মিসেস মিত্র, আপনারা যেভাবে বুলবুলিকে হ্যান্ডেল করেছেন তা সত্যিই প্রশংসনীয়। বুলবুলির মধ্যে একটা দারুণ পজিটিভ চেঞ্জ এসেছে। মানে? মুখ চাওয়াচাই করছে তপেন আর সীমা। যে বুলবুলি আগে ক্লাসমেটদের মারত, তাদের বই ছিঁড়ে দিত, সেই মেয়েই এখন সবার সাথে ভীষণ সুন্দরভাবে অ্যাডজাস্ট করে। আগের থেকে ওর জেদও অনেক কমে গেছে। এই তো কদিন আগে ওর পাশে যে বসে সেই রুমেলার সব টিফিন বক্স খুলতে গিয়ে মাটিতে পড়ে গেল। তখন বুলবুলি তার সাথে নিজের টিফিন শেয়ার করলো। শুধু তাই নয়, ক্লাসমেটরা কেউ কালার পেন্সিল আনতে ভুলে গেলে বুলবুলি তাদের নিজের কালার দেয়। কারোর সাথে আর ও মারপিট করে না। অনেক শান্ত হয়ে গেছে ও। রিয়েলি হ্যাটস অফ টু ইউ। আপনারা এত সুন্দর ওকে হ্যান্ডেল করেছেন যে আমরা অভিভূত। হাসি মুখ আজ টিচারের। কিন্তু কোনো কথা বলতে পারছে না তপেন। গলার কাছে একটা কান্নার দলা আটকে আসছে ওর। বুলি স্কুল থেকে ফিরে এসেছে তপেন আর সীমা অনেকক্ষণ হলো। ঝুম মেরে বসে আছে তপেন প্রায় আধ ঘন্টা। এবার উঠে উকি দিল মেয়ের ঘরে। মেয়েটা রং করছে আঁকার খাতায়। বুলির কাছে এগুলো ও ধীর পায়ে আস্তে করে মেয়ের পাশে বসে আলতো করে হাত রাখলো ওর পিঠে। মা, তুই এখন স্কুলের বন্ধুদের নিজের রং পেন্সিল দিস, টিফিনও দিস? হ্যাঁ বাবাই। রং ঘষতে ঘষতেই জবাব দিল বুলি। আগে তো দিতিস না, সবাইকে মারতিস, তাহলে এখন দিস কেন? আরও মোলায়েম করল তপেন নিচের গলা। আমার আগে মনে হতো সবার জিনিস কেড়ে নিয়ে নিজের কাছে রাখলে আমি খুব আনন্দ পাবো, সব জিনিস আমার একার হবে। তাই আমি ওরকম করতাম, কিন্তু তাতেও আমার আনন্দ হতো না। উল্টে মিশ্রা আমায় বকতো, তাই আমার আরও রাগ হতো। মনে হতো তাহলে আরও বেশি করে সবার জিনিস আমি নিয়ে নেব। কিন্তু পিউ দিদি আসার পর কি বল? অস্থির হলো তপেনের স্বর। পিউ দিদি আসার পর আমি ওরও খাতা বই কেড়ে নিতাম। ওর পেন্সিল বক্স, পেন্সিল, ইরেজার, পেন সব নিয়ে নিতাম। কিন্তু পিউ দিদি কাউকে কমপ্লেন করে দিত না, আমাকেও মারত না আমার স্কুলের ফ্রেন্ডসদের মতো। ওর বই ছিঁড়ে দিলেও আমায় বকতো না, শুধু বইতে সেলোটেপ লাগিয়ে নিত। এরকম দেখতে দেখতে আমি এক সময় পিউ দিদির জিনিস কেড়ে নেওয়া বন্ধ করে দিলাম। ও তো রাগই করে না, তাহলে নিয়ে কি লাভ? তখন একদিন পিউ দিদি আমায় বলল, বোনো, কেন তুই আমার জিনিস আর নিস না? আর ভালো লাগে না আমার জিনিসগুলো। আমি তখন বললাম, আমি তোমার জিনিস নিয়ে নিলে তোমার রাগ হয় না? পিউ দিদি বলল, ধুর, কেন রাগ হবে? আমার জিনিস আরও অন্য কেউ নিলে আমার আনন্দ হয়। আর তুই তো আমার বনু হোস, নিজের কাছে সব জিনিস রেখে কোনো লাভ হয় নাকি? সবাই মিলে সব জিনিস মিলেমিশে ব্যবহার করলে খুব ভালো লাগে। আমি সেদিন অবাক হয়ে গেছিলাম পিউ দিদির কথা শুনে, এরকম আবার হয় নাকি? তারপর একদিন দেখি আমাদের বাড়ি কাজ করে যে অনিতা মাসি, তাকে পিউ দিদি নিজের নেল পালিশ, টিপের পাতা ওগুলো সব দিয়ে দিচ্ছে। সেটা দেখে আমি বললাম, তুমি তোমার জিনিস কেন দিয়ে দিলে পিউ দিদি? তখন ও বলল, অনিতা মাসি তো গরিব, মেয়েকে কিছু কিনে দিতে পারে না বলে খুব দুঃখ করে, তাই আমি ওগুলো দিলাম। ও জিনিসগুলো পেয়ে আনন্দ পেল, আর আমি দিতে পারলাম বলে আনন্দ পেলাম। কাউকে কিছু দিতে পারলে কি ভীষণ আনন্দ হয় ভাবতে পারবি না বনু? তুইও একদিন ঠিক বুঝবি দেখিস। জানো বাবাই, পিউ দিদির কথা শুনেই আমি আমার কালার পেন্সিল বন্ধুদের সাথে শেয়ার করা শুরু করলাম। দেখলাম সত্যি বন্ধুরা আমায় পাপ্পি দিচ্ছে, থ্যাংক ইউ বলছে।
মিত্রাও আমায় আদর করছে। সত্যি আমি আনন্দ পাচ্ছি জিনিস শেয়ার করে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তপেনের। শুনছো, মেয়েটাকে ফিরিয়ে আনলে হয় না? সীমা কখন যেন এসে ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। সত্যি বলছো? প্রায় লাফিয়ে উঠল তপেন। দ্রুত হাতে ডায়াল করল হোমের নম্বর। হ্যালো, আমি তপেন মিত্র বলছি যে আমি পিউ নামের যে মেয়েটিকে রেখে এসেছিলাম তাকে ফিরিয়ে আনতে চাই। কবে যাব বলুন তো? কি? সে কি বলছেন? এটা তো করতে পারেন না আপনারা। ও আচ্ছা। ফোন কাটলো তপেন, মুখটা থমথম করছে। কি হলো? কি বলল? আকুল হয়ে প্রশ্ন করল সীমা। ওকে অনাথ বাচ্চা হিসেবে রেখে এসেছিলাম ওখানে। রেখে আসার সময় এই মর্মে সই করেছিলাম যে ওর কোনো দাবিদার নেই, ও একদম অনাথ। তাই ওই হোম থেকে এক নিঃসন্তান দম্পতি দত্তক নিয়েছে ওকে, সরকারি নিয়ম কানুন মেনেই। ও নিজের ইচ্ছেতেই চলে গেছে তাদের সাথেই। আর ওই হোমের সাথে আইনি চুক্তি হয়েছে সেই দম্পতির। সেই চুক্তি অনুসারে যে দম্পতি ওকে নিয়েছেন তাদের পরিচয় গোপন রাখবে হোম। সে কি? কিন্তু তপেন, ওকে যে আজ আমাদের বড় দরকার, আমাদের বুলির বড় দরকার। কেন সীমা? ও তো ফালতু একটা মেয়ে, তুমিই তো বলেছিলে। ইংরেজিতে কথা বলতে জানে না, স্মার্ট নয়, কোনো ভালো আদব কায়দা জানে না। তপেনের গলার তীব্র শ্লেষটা পড়তে পারল সীমা। অস্ফুটে বলল, আমার ভুল হয়ে গেছে তপেন। আমি যে ওকে চিনতে পারিনি। আমিও যে বাইরেটা দেখে বিচার করেছিলাম সাধারণ মানুষদের মতোই। আর উত্তর দিল না তপেন। ধীরে ধীরে বেরিয়ে গেল ঘরের বাইরের বারান্দায়। আকাশের দিকে তাকালো ভেজা চোখে। রূপার মুখটা যেন আস্তে আস্তে ভেসে উঠছে মেঘের মধ্যে থেকে তপেনের চোখের সামনে। তুই জিতে গেছিস রূপা। প্রমাণ হয়ে গেছে তুই তোর মেয়েকে দামি স্কুলে পড়াতে না পারলেও, আধুনিক কায়দা কানুন শেখাতে না পারলেও মা হিসেবে তুই জিতে গেছিস। কারণ তুই তোর মেয়েকে যে পাঠ পড়াতে পেরেছিস তা যে চেষ্টা করেও আমাদের মতন হাজার হাজার সাধারণ বাবা মায়েরা পড়াতে পারে না। তুই ওকে মনুষ্যত্বের পাঠটা পড়াতে পেরেছিস। মেয়ের জন্য সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্স না রেখে যেতে পারলেও তুই ওর মধ্যে তৈরি করতে পেরেছিস একটা আলোকিত মন, যে মনটা আলোর দিকে এগিয়ে দিতে পারবে আরও কিছু মানুষকে, যেমন ও আজ আলোর পথের ঠিকানা দিয়েছে বুলিকে। পিউ, আমি জানি না তুই কোথায় গেছিস, কিন্তু আমি জানি তুই যেখানেই যাবি সেখানেই তুই আলো ছড়াবি। খুব ভালো থাকিস মা। নিজের মনেই কথাগুলো বলে যাচ্ছে তপেন। কেউ শুনছে কি শুনছে না সেদিকে কোনো খেয়ালই নেই ওর। নিজের মধ্যে সব সময় কি সব চেপে রাখা যায়? সব কথা, সব অনুভূতি। দু চোখ দিয়ে জল ঝরছে তপেনের অঝোর ধারায়। আনন্দ আর বিষাদের অশ্রু মিলেমিশে গেছে যে আজ।